শিক্ষা পর্ষদ থেকে ক্লাস 6 এর অঙ্কের ওপরে 50 নম্বরের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হচ্ছে সেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে প্রথমেই কিছু এমসিকিউ দেওয়া রয়েছে, 8খানা এমসিকিউ দেওয়া রয়েছে। 8 × 1 = হচ্ছে 8। তো কি বলছে দেখো, প্রথম এমসিকিউতে বলছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেখান থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে কত হবে। তো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 1, তারপরে 7খানা শূন্য বসবে। 1, তারপরে 7খানা শূন্য বসবে। এটা হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখান থেকে বিয়োগ করতে হবে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 7খানা 9 বসবে। এটা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে কোনটা আনসার হচ্ছে? আনসার হচ্ছে ডি এরটা। এখানে দেখো কতগুলো শূন্য রয়েছে, 1 2 3 4 5 6 7, আর 9 রয়েছে কটা? 1 2 3 4 5 6 7। তাহলে ডি এরটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে ভুল করে সি এরটা করে দিও না, কারণ দেখো সিতে দেখো এখানে কতগুলো শূন্য রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8খানা শূন্য রয়েছে। এটা হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের কিন্তু 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পড়েনি, আমাদের বলেছিল 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। মানে সি এরটা কিন্তু ভুল করে টিক দিয়ে দিও না। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 500 সংখ্যাটিকে রোমান সংখ্যা লিখলে কত পাবো। 500 সংখ্যাটিকে রোমান সংখ্যা লিখলে ডি পাবো। এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। 500কে রোমানের ডি দ্বারা লেখা হয়ে থাকে। এখানে নেক্সট কোশ্চেনে বলছে 3 × 1/5 এটা ইকাল টু কত হবে। তো দেখো 3 × 1/5 করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3/5। আবার যদি আমরা 1/5 + 1/5 + 1/5 করি তাহলে কত হবে? লসাগু করলে 5 হচ্ছে, ওপরটা যোগ করলে হয়ে যাচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি 3 × 1/5 = হচ্ছে 1/5 + 1/5 + 1/5। এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 0.3 × 0.5 এই দুটোকে গুণ করলে দশমিক বিন্দু ডান দিক থেকে কত ঘর আগে বসবে। তো এখানে আমাদের বলছিল 0.3 × 0.5 এটাকে গুণ করতে। তো 3 আর 5কে গুণ করলে কত হয়? 3 আর 5কে গুণ করলে হচ্ছে 15। তো এখানে দেখো ডান দিক থেকে 1 ঘর আগে পয়েন্ট রয়েছে, এখানেও ডান দিক থেকে 1 ঘর আগে পয়েন্ট রয়েছে, এখানে 1 ঘর আগে রয়েছে, এখানেও 1 ঘর আগে রয়েছে। তাহলে আমাদের 2 ঘর আগে পয়েন্টটাকে বসাতে হবে। তাহলে ডান দিক থেকে 2 ঘর আগে পয়েন্ট বসবে। মানে এখানেও 1 ঘর আগে পয়েন্ট ছিল, এখানেও 1 ঘর আগে পয়েন্ট ছিল। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে। তাহলে আমাদের 2 ঘর আগে দশমিকটাকে বসাতে হবে। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট, মানে 2 ঘর আগে আমরা দশমিকটাকে বসাবো। নেক্সট কোশ্চেনে বলছে 1.8 মিটার মানে কত সেন্টিমিটার। এখানে দেওয়া হচ্ছে 1.8 মিটার। তো আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ করি। মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। তো এখানে দেখো দশমিক রয়েছে, ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক ছিল, তাহলে দশমিকটাকে তুললে 10 বসবে। তো এখান থেকে একটা শূন্য ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হবে? 18 × 10, এটা হয়ে যাবে 180 সেন্টিমিটার। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 10% মানে কি। 10% মানে হচ্ছে প্রতি 100-র জন্য 10, প্রতি 100-র মধ্যে 10 বা প্রতি 100-র জন্য 10। মানে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। 10% মানে এটাই বোঝায় যে 100-র মধ্যে 10। নেক্সট কোশ্চেন দেখো,
এখানে বলছে যে কোনটি আয়তঘন নয়। আয়তঘন দেখতে কিরকম হয়? আয়তঘনটা হচ্ছে কিছুটা এরকম দেখতে। আমি যে ছবিটা আঁকলাম কিছুটা এরকম দেখতে হচ্ছে আয়তঘন। তো এখানে একটা ইট দেওয়া রয়েছে, এটা হচ্ছে আয়তঘন। লুডোর ছক্কা, এটাও আয়তঘন। বই, এটাও আয়তঘন। বোতল, এটা হচ্ছে চোঙ আকৃতির হয়ে থাকে, এটা কিন্তু আয়তঘন নয়। মানে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 1/4 ডিম নষ্ট হয়েছে, তাহলে শতকরা কতখানি নষ্ট হয়েছে? মানে 1/4টাকে শতকরায় পরিবর্তন করতে হবে। কি করব না, আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি শতকরা পরিমাণ বার করছি, তাই জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4 দিয়ে ক্যান্সেল করা যাবে, এখানটা হয়ে যাচ্ছে 25। তাহলে আমরা লিখবো যে শতকরা 25 নষ্ট হয়েছে, বা শতকরা 25 নষ্ট হয়েছে। এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, এখানে বলে রাখি শতকরা 25% এরকম ভাবে কিন্তু লিখব না। শতকরা কথাটা লিখলে আমরা কিন্তু পার্সেন্টেজের সাইনটা দেব না। এখানে যদি শতকরাটা না লিখতাম তাহলে আমরা 25% লিখতাম, কিন্তু শতকরা কথাটা লিখলে তাহলে আমরা পার্সেন্টেজের সাইনটা দেব না। তো এখানে যদি শতকরা কথাটা লেখা না থাকতো তাহলে অপশন এটা হতো কারেক্ট, কিন্তু যেহেতু শতকরা কথাটা লেখা রয়েছে তাই পার্সেন্টেজ বসবে না, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে ট্রু ফলস দেওয়া রয়েছে, এখানেও 8খানা ট্রু ফলস রয়েছে। তো প্রথমে দেওয়া রয়েছে 500 গ্রাম ইকুয়াল টু কত কিলোগ্রাম। তো এখানটা ছিল 500 গ্রাম, তো আমরা 500 গ্রামকে কিলোগ্রামে চেঞ্জ করব, তার জন্য আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 5/10, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.5 এত কেজি। বা এটাকে লেখা যেতে পারে 0.5, কিন্তু এখানে দেওয়া ছিল 0.05, এখানে দেওয়া হচ্ছে 0.05। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এখানে যে স্টেটমেন্টটা রয়েছে সেই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে 1/3 ডিভাইড 15 ইকুয়াল টু 5 হবে। এখানে দেওয়া হচ্ছে 1/3 ডিভাইড 15। তো এখানে 15-এর তলায় কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে। তো আমরা যখন ভগ্নাংশের ভাগ করছি তো ভগ্নাংশের ভাগের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে 15/1টা হয়ে যাবে 1/15, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/45। কিন্তু এখানে দেওয়া ছিল 5, তাহলে বলা যেতে পারে যে স্টেটমেন্টটা হচ্ছে এটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নেওয়া হয়েছে, তাহলে বলছে কোনো টাকাই পড়ে থাকবে না। 50 টাকার 1/5 অংশ কত হচ্ছে সেটা বার করতে হবে। তো কি করব, 50 ইন্টু 1/5 করে দেবো। 50 টাকার 1/5 অংশ বলেছিল, তাই 50 ইন্টু 1/5 করে দিয়েছি। তো 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 10 টাকা। তো 50 টাকার 1/5 অংশ মানে হচ্ছে 10 টাকা। তো এই 10 টাকা থেকে যদি 10 টাকা নিয়ে নেওয়া হয় তাহলে কত হচ্ছে, 0 পড়ে থাকছে, মানে কোনো টাকা পড়ে থাকছে না। তাহলে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে 5501 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। দেখো একটা সংখ্যা দেওয়া হচ্ছে 5501, তো এর আগে 1000-এর গুণিতক কত? 1000-কে যদি 5 দিয়ে গুণ করা যায় তাহলে পাওয়া যাবে 5000, আবার 1000-কে যদি 6 দিয়ে গুণ করা যায় তাহলে পাওয়া যাবে 6000।
তাহলে এই সংখ্যাটার আগের গুণিতকটা হচ্ছে 5000, আর পরের গুণিতকটা কত হচ্ছে? পরের গুণিতকটা হচ্ছে 6000। অসুবিধা নেই এত অবধি। এবার দেখো 5501 আর 5000-এর মধ্যে ডিফারেন্স কত, পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে 501। আবার 6000 এবং 5501 এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 499। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা গুণিতক রয়েছে 501 এতগুলো সংখ্যার আগে, আরেকটা গুণিতক রয়েছে 499 এতগুলো সংখ্যার পরে। তো কোনটা কাছাকাছি হচ্ছে? 501টা কাছাকাছি না 499টা কাছাকাছি? 499টা হচ্ছে কাছাকাছি। কথাটা বুঝতে পারলে? 1000-এর গুণিতক বার করলাম, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5000, 6 দিয়ে গুণ করলে হচ্ছে 6000। তাহলে একটা সংখ্যা রয়েছে 501 এই দূরত্বে, আরেকটা সংখ্যা রয়েছে 499 এই দূরত্বে। তো দেখে বোঝাই যাচ্ছে যে 6000 এই সংখ্যাটা হচ্ছে নিকটতম, কারণ এটা বেশি দূরে রয়েছে। এখানে বলেছিল যে 5501 এর সব থেকে কাছে 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 6000। স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে -2.1 একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো -2.1 সংখ্যাটা দেখে বুঝতে পারছি এটা ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ সাইন রয়েছে মানে এটা হচ্ছে ঋণাত্মক। কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? এটা তো দশমিক সংখ্যা, এটা তো পূর্ণ সংখ্যা নয়। হ্যাঁ, যদি এটা -2 হতো তাহলে বলতাম পূর্ণ সংখ্যা, কিন্তু -2.1 রয়েছে, 0.1 রয়েছে, তাহলে এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে পরিবারের সদস্য সংখ্যা, আর পরিবারের সংখ্যা এখানে দেয়া রয়েছে। 3 জন করে সদস্য রয়েছে দুখানা পরিবারে, আর 4 জন করে সদস্য রয়েছে কতগুলো পরিবারে? দেখো এখানটা রয়েছে 1 2 3 4 5, 5খানা পরিবারে রয়েছে। তো এখানে বলছে 4 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5। স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে এ বি সি ডি আর ই এফ সরলরেখাংশ 3টে সমবিন্দু সরলরেখাংশ। সমবিন্দু কখন বলবো? যখন 3টে সরলরেখা একই বিন্দু দিয়ে যাবে, তখন আমরা সেটাকে সমবিন্দু বলবো। কিন্তু এখানে ইএফটা কি একই বিন্দু দিয়ে গেছে? এ বি আর সি ডি একটা বিন্দু দিয়ে গেছে, কিন্তু ইএফটা একই বিন্দু দিয়ে যায়নি, তাহলে এদেরকে আমরা সমবিন্দু বলতে পারবো না। এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে একটি আয়তাকার চিত্র দেওয়া রয়েছে, তার পরিসীমা বলছে 12 সেন্টিমিটার। তো ভালো করে লক্ষ্য করো, এখানে দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার। দৈর্ঘ্য বলছে 8 সেন্টিমিটার, প্রস্থ বলছে 4 সেন্টিমিটার। একটা আয়তাকার জমির পরিসীমার ফর্মুলা কি? আয়তাকার জমির পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা। তো এখানে দৈর্ঘ্যর জায়গায় কত বসবে? 8 বসবে, প্রস্থর জায়গায় 4 বসবে। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 12, তাহলে হচ্ছে 24 সেন্টিমিটার। কিন্তু এখানে দেওয়া ছিল 12 সেন্টিমিটার। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এই স্টেটমেন্টটাও ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। তো প্রথমে দেওয়া হচ্ছে কত? y-7 লেস দেন 20। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে y-7 20 থেকে ছোট। তাহলে এখানটায় বসবে এইটা, y-7 20 থেকে ছোট। নেক্সট বলছে কি y-7 গ্রেটার দেন ইকুয়াল। এটার মানেটা কি?
বড় অথবা সমান। তো কোথায় লেখা রয়েছে এটা? এই যে y-7 20 সমান অথবা 20 থেকে বড়। নেক্সট বলছে y-7 ইজ নট ইকুয়াল টু 20, মানে 20 সাথে সমান নয়। এই সাইনটার মানে হচ্ছে সমান নয়, অসমান। কোনটা হবে? এটার সাথে বসবে এই লেখাটা, y-7 20 সাথে অসমান। নেক্সট দেয়ার হচ্ছে y-7 লেস দেন ইকুয়াল টু 20, মানে y-7 20 সমান অথবা 20 থেকে ছোট। তাহলে এটার সাথে বসছে এই লেখাটা, y-7 20 সমান অথবা 20 থেকে ছোট। নেক্সট দেয়ার হচ্ছে গ্রেটার দেন, তার মানে কি y-7 20 থেকে বড়। তাহলে এখানটায় হবে এইটা। নেক্সট আরেকটা স্তম্ভ মেলাতে দেওয়া হচ্ছে। এখানে কি বলছে দেখো, বলছে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে, মানে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ, তো তার কতগুলো বক্রতল থাকে, কতগুলো সমতল থাকে। একটা চোঙ কিরকম দেখতে হয়? একটা চোঙ দেখতে হয় কিছুটা এরকম। এর বাইরের এই তলটা হচ্ছে বক্রতল, একটা বক্রতল রয়েছে। ওপরের এই তলটা সমতল, নিচের এই তলটাও সমতল। তাহলে একটা বক্রতল দুটো সমতল থাকে, মানে এটার সাথে হবে বি, একটা বক্রতল আর দুটো সমতল। নেক্সট বলছে একটা নিরেট শঙ্কুর বক্রতল আর সমতলের সংখ্যা কটা। একটা শঙ্কুর বক্রতল থাকে একটা, এটা হচ্ছে বক্রতল, আর সমতল থাকে নিচের দিকে একটা, এটা হচ্ছে সমতল। তাহলে একটা শঙ্কুর একটাই বক্রতল, একটাই সমতল। নেক্সট বলছে একটা বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে কতগুলো। একটা বর্গাকার ভূমিযুক্ত প্রিজম কিরকম দেখতে হবে ছবিটা দেখো। এই হচ্ছে ভূমিটা। প্রিজমটা দেখতে হবে কিছুটা এরকম। তো এখানে কতগুলো ধার রয়েছে এবং কতগুলো তল রয়েছে দেখো। ছবিটা আমি আরেকবার আঁকছি। 1 2 3 4, এখানে 4টে ধার হলো, এখানেও ধার হলো 4টে, মোট হলো 8টা। 9 10 11 12, মোট 12খানা ধার রয়েছে। তল কতগুলো রয়েছে দেখো, আমি এক একটা তলকে মার্কিং করছি। এই একটা তল হচ্ছে, নিচের দিককারের এই একটা তল হচ্ছে, মোট দুটো তল হলো। এই একটা তল হচ্ছে, তিনটে হলো। এই একটা তল হচ্ছে, 4টে হলো। এই পাশে একটা তল হচ্ছে, 5টা হলো। ওপরে একটা তল রয়েছে, মোট তল রয়েছে 6টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ধার রয়েছে 12টা, তল রয়েছে 6টা।
তাহলে এর সাথে অপশন ডিটা বসবে। নেক্সট বলছে একটা বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তল সংখ্যা কতগুলো হবে। ছবিটা আঁকা যাক। বর্গাকার ভূমিযুক্ত পিরামিড কিরকম দেখতে হবে? ভূমিটা হচ্ছে বর্গাকার, ছবিটা হবে কিছুটা এরকম। তো এর কতগুলো ধার রয়েছে, কতগুলো তল রয়েছে? দেখো, এই হলো 4টে ধার, এই একটা ধার 5টা, 6টা, 7টা, 8টা, মোট 8খানা ধার রয়েছে। তল কতগুলো থাকছে? এই একটা তল রয়েছে, সামনের দিকে একটা রয়েছে, দুটো হলো, এই একটা তল রয়েছে, 3টে হলো। পেছন দিকেও একটা তল থাকবে, এই যে পেছন দিকে ত্রিভুজাকৃতির অংশটা, 4টে হলো। নিচেকার একটা বর্গাকার তল রয়েছে, তাহলে মোট 5খানা তল হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার হচ্ছে 8টা আর তল হচ্ছে 5টা। নেক্সট কোশ্চেনে বলছে তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। মানে দাদার বয়সকে প্রকাশ করতে বলেছে আমার বয়স দিয়ে। সেটাকে যখন সলভ করবে তখন কিন্তু লিখবে না যে তোমার বয়স বলে, এখানটা লিখবে আমার বয়স। আমরা ধরে নিচ্ছি আমার বয়স হচ্ছে এক্স বছর। তাহলে দাদার বয়স কত হচ্ছিল? দাদার থেকে আমি 5 বছরের ছোট, তার মানে দাদা বড়। কত বছরে বড়? 5 বছরে বড়। তাহলে দাদার বয়স হবে x+5, এত বছর। এরকম ভাবেই করবে। লেখার সময় কিন্তু এখানটা তুমি লিখবে না, এখানটায় আমি বলেই লিখবে। নেক্সট কোশ্চেনে বলছে এই সংখ্যাটাকে স্থানীয় মান হিসেবে বিস্তার করে লেখো। এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে 5 2 0, আবার 5 2 0 5। কিরকম ভাবে লিখবো? 5 লিখলাম, কটা ঘর রয়েছে? 1 2 3 4 5 6, 6খানা 0 বসিয়ে দেবো। কথাটা বুঝতে পারলে? এই সংখ্যাটা লিখলাম, তারপরে প্রত্যেক কটা ঘরের জন্য একটা করে 0 বসিয়ে দিয়েছি। নেক্সট আবার এই সংখ্যাটাকে লিখব, তারপরে বাকি ঘরগুলোর জন্য একটা করে 0 বসিয়ে দেবো। 3টে ঘর রয়েছে, তাহলে 3টে 0 বসবে। তারপরে আবার এই সংখ্যাটা বসবে। এরপরে তার কোনো ঘর নেই, মানে এরপরে তার কোনো সংখ্যা নেই, তাই 0 বসেনি। তাহলে আনসারটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনে বলছে এখানে কিছু ছবি দেওয়া রয়েছে আর নিচে একটা স্তম্ভ দেওয়া রয়েছে, এগুলোকে মেলাতে বলেছে। সমরেখ, সমরেখ বলতে কি বোঝায়? যখন অনেকগুলো বিন্দু একই সরলরেখায় অবস্থিত থাকবে তখন তাকে বলা হবে সমরেখ। যেমন ধরো PQR, এই যে পয়েন্টগুলো রয়েছে সবকটা একই পয়েন্টে রয়েছে, তাহলে এটাকে বলা হবে সমরেখ। তাহলে এখানে সমরেখর সঙ্গে বসবে চিত্র বি। অসমরেখ, যখন অনেকগুলো পয়েন্ট একই সরলরেখায় অবস্থিত নয়। যেমন ধরো ABC, ABC একই সরলরেখায় অবস্থিত নয়, তাহলে আমরা লিখব অসমরেখ। তাহলে এখানে আমরা অসমরেখর সঙ্গে লিখব চিত্র A।
নেক্সট বলছে সমবিন্দু, যখন অনেকগুলো সরলরেখা একটাই মাত্র বিন্দু দিয়ে যাবে তাকে বলা হবে সমবিন্দু। যেমন হচ্ছে চিত্র সি, সমবিন্দু বলতে হচ্ছে চিত্র সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমরেখা হচ্ছে চিত্র বি, অসমরেখা হচ্ছে চিত্র এ, আর সমবিন্দু হচ্ছে চিত্র সি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নাম্বার পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নাম্বার পেয়েছে। বলছে কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে লেখো। এ পেয়েছে 50-এর মধ্যে 20 নাম্বার। তাহলে কত হচ্ছে? 20/50 এত অংশ হচ্ছে। তাহলে এ কতখানি পেল? এ পেল 20/50, এটাকে আমরা শতকরায় চেঞ্জ করে দিচ্ছি, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। শতকরায় চেঞ্জ করছি বলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 50 দিয়ে কাটলে এখানটা 2 হবে, তাহলে হচ্ছে 40%। এ পেয়েছে 40%। আর বি কত পেয়েছে বলছে? বি পেয়েছে 25-এর মধ্যে 10। তাহলে কত হবে? এটা হয়ে যাবে 10/25 এত অংশ। তাহলে বি পেল 10/25 ইন্টু 100, শতকরায় পরিণত করছে। 25 দিয়ে কাটলে এখানটা 4 হবে, তাহলে হচ্ছে 40%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এও পেয়েছে 40%, বিও পেয়েছে 40%। তাহলে লাস্টে লিখে দেব এ এবং বি উভয় 40% পেয়েছে, উভয় সমান নাম্বার পেয়েছে। তাহলে এখানটা লাস্টে লিখে দেবে যে এ বি উভয় সমান নাম্বার পেয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার। তাহলে বলছে ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। এখানে দেওয়া হচ্ছে ত্রিভুজের পরিসীমা, বলছে 14.4 এত সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি হয়? আচ্ছা, এটা লিখে দেবে সমবাহু বলে। সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে 3 গুণ বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা। তো এই 3 গুণ বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু দেওয়া হচ্ছে 14.4 সেন্টিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 3টায় পাশে গুণ রয়েছে, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 14.4/3। 3টায় পাশে গুণ ছিল, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেছে। নেক্সট আমাদের 14.4কে 3 দিয়ে ভাগ করতে হবে। দশমিকের ভাগ তোমরা করতে পারো, আমি তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4 দিয়ে যাবে, 3 4 হচ্ছে 12। প্রথমে আমরা দুটো সংখ্যা নিয়ে করেছি, মাইনাস করলে হচ্ছে 2, পয়েন্টটাকে তুললাম, পয়েন্টটাকে এখানে বসানো হচ্ছে। নেক্সট আমরা 4টাকে নামাচ্ছি, 3 8 হয়ে যাচ্ছে 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4.8 এত সেন্টিমিটার। তাহলে লেখা যেতে পারে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 এত সেন্টিমিটার। এটাই আনসার। নেক্সট কোশ্চেনে বলছে 145 আর 232 সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করো এবং গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। এখানে দেওয়া হচ্ছে 145 আর 232। 145 আর 232। তো এদের প্রথমে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা কি করব? ছোট সংখ্যাটাকে দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করছি। ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হবে। 1 দিয়ে যাবে,
এখানটা বিয়োগ করলে কত হচ্ছে? এখানটা বিয়োগ করলে হচ্ছে 7, এখানটা হচ্ছে 8, তাহলে পাওয়া যাচ্ছে 87। নেক্সট আমরা 87কে দিয়ে 145কে ডিভাইড করছি। আবার কত দিয়ে যাবে? আবার যাবে 1 দিয়ে। তাহলে মাইনাস করলে কত হবে? এখানটা মাইনাস করলে হচ্ছে 8, এখানটা হচ্ছে 5। নেক্সট আমরা 58 দিয়ে 87কে ডিভাইড করছি, 1 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 58, মাইনাস করলে হবে 29। তারপরে আমরা 29 দিয়ে 58কে ডিভাইড করছি, 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 58। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা দুটোর গসাগু হচ্ছে 29। তাহলে এখানটা লিখব সংখ্যা দুটির গসাগু হচ্ছে 29। নেক্সট আমাদের বলেছিল গসাগুর সাহায্যে লসাগু করতে। তো আমরা কি করছি? সংখ্যা দুটোর গুণফল বার করছি। কত হবে? সংখ্যা দুটো কত ছিল? 145 আর 232, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাব। সবসময় মাথায় রাখবে দুটো সংখ্যার গসাগু গুণ লসাগু ইকুয়াল টু হয়ে যায় সংখ্যা দুটোর গুণফল। মানে দুটো সংখ্যার গসাগু করলে যেটা পাবো আর লসাগু করলে যেটা পাবো, এই দুটোকে গুণ করলে আমরা সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাব। তো গসাগু কত পেয়েছি? গসাগু পেয়েছি 29, লসাগুটা তো আমাদের বার করতে হবে। সংখ্যা দুটোর গুণফল কত পেয়েছি? না 145 ইন্টু 232। তাহলে লসাগু ইকুয়াল টু কত হবে? এটাও যাবে 145 ইন্টু 232 ডিভাইড দিয়ে বসবে 29। 29টা এখানে গুণ ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে। নেক্সট আমরা 29 দিয়ে 145কে ক্যান্সেল করছি, তাহলে পাওয়া যাচ্ছে 5। লাস্টে 232 আর 5কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে? এখানটা হচ্ছে 0, 3 5 15 আর হাতে 1 ছিল, তাহলে এখানটা হচ্ছে 16, হাতে রইল 1, 5 আর 2 গুণ করলে হচ্ছে 10 আর 1 হচ্ছে 11। তাহলে লসাগু পাওয়া যাচ্ছে 1160। এটাই হচ্ছে আনসার। অঙ্কটা ঠিক এইরকম ভাবেই করতে হবে তোমাদের। আমি যেরকম ভাবে করে দিলাম ঠিক একই রকম ভাবে করবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। এখানে দেওয়া হচ্ছে +7 -7। কি করবে? স্কেলের সাহায্যে একটা দাগ টানবে। স্কেলেতে কিছু সেন্টিমিটারের দাগ দেওয়া থাকে, এই দাগটাকে নেবে 0 সেন্টিমিটার, এটা নেবে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এখানটায় 4 5 6 7 8, এরকমভাবে 1 সেন্টিমিটার পর পর কিছু পয়েন্ট বসাবে, স্কেলের সাহায্যে মেপে করবে। এপাশেও -1 -2 -3 এরকমভাবে কিছু পয়েন্ট বসাবে। সবকটা পয়েন্ট নেবে কিন্তু 1 সেন্টিমিটার পর পর। তো এখানে দেওয়া ছিল কত? +7, আরেকটা দেওয়া ছিল -7। তোমরা 0 থেকে গোনা শুরু করব। +7 বলেছিল, তাহলে প্লাস বলেছিল বলে আমরা ডান দিকে 7 ঘর যাব। +7 বলেছিল, তাই আমরা ডান দিকে 7 ঘর যাব। তাহলে +7 বলতে হচ্ছে এই জায়গাটা। নেক্সট বলছিল আমরা -7। -7 বলেছে, -7 বলেছে বলে আমরা আবার বাঁ দিকে 7 ঘর যাব। এখান থেকে যাব, কিন্তু বাঁ দিকে 7 ঘর এলে আমরা আবার 0তেই আসছি।
তাহলে আমাদের কি বলছিল, +7 এর সাথে -7কে যোগ করতে, তাহলে পাওয়া যাবে 0। আমরা 0 থেকে শুরু করেছিলাম, +7 বলেছিল বলে ডান দিকে 7 ঘর গেছিলাম, নেক্সট -7 বলেছিল তাই আবার বাদিকে 7 ঘরে এসেছি, তাহলে দেখছি আমরা 0তে চলে এসেছি, তাহলে আনসার হচ্ছে 0। নেক্সট কোশ্চেনে বলছিল একটা স্তম্ভচিত্র তৈরি করতে। বলছে সুজাতার বন্ধু সংখ্যা, গান গাইতে ভালোবাসে 4 জন, নাচতে ভালোবাসে 5 জন, ছবি আঁকতে ভালোবাসে বলছে 7 জন। কিরকম ভাবে করবে, স্কেলের সাহায্যে খাতায় একটা এরকম দাগ টানবে, এপাশেও একটা দাগ টানবে, এখানে স্কেলের সাহায্যে মেপে মেপে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3, 4, 5, 6, 7, 8 এরকম ভাবে দাগ বসাবে। এখানেও 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এরকম ভাবে কিছু দাগ টানবে। এখানটায় লিখবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম ভাবে নাম্বারিং করে দেবে। এবার বলছিল কি গান গাইতে ভালোবাসে 4 জন, তাহলে আমরা এইখান থেকে এই পয়েন্টটা থেকে 4 অবধি একটা দাগ টানব, আবার এই পয়েন্টটা থেকেও একটা 4 অবধি দাগ টানব, এই যে 4 রয়েছে 4 অবধি দাগ টানা হচ্ছে। নেক্সট আবার কি বলছিল, নাচ করতে ভালোবাসে 5 জন, তাহলে আমরা কি করব, আবার এই পয়েন্টটা থেকে আমরা 5 অবধি দাগ টানবো, 5 বলতে হচ্ছে এত অবধি, 5 বলতে হচ্ছে এত অবধি। পাঁচ অবধি একটা দাগ টানলাম, আবার পরের পয়েন্টটা থেকে আমরা 5 অবধি একটা দাগ টানবো, লাস্টে এটাকে স্কেলের সাহায্যে জুড়ে দেবে। তোমরা এই পুরো কাজটাই করবে স্কেলের সাহায্যে, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে হবে। নেক্সট আবার কি বলছিল, এখানে বলছিল যে আঁকতে ভালোবাসে 7 জন, তাহলে আমরা এই পয়েন্টটা থেকে 7 অবধি দাগ টানবো, এই পয়েন্টটা থেকে আমরা 7 অবধি দাগ টানবো, আবার তার পরের পয়েন্টটা থেকে আমরা 7 অবধি দাগ টানবো, পরের পয়েন্টটা থেকে আমরা 7 অবধি দাগ টানবো। তো এখানটা লিখে দেবে যে গান গাইতে ভালোবাসে, এখানটা শুধুমাত্র গান বলে লিখে দেবে, এখানটা লিখে দেবে নাচ বলে, এখানটা লিখবে আঁকা বলে। আর 3টে স্তম্ভকে আলাদা চিহ্ন দ্বারা চিহ্নিত করবে, 3টে স্তম্ভকে আলাদা চিহ্ন দ্বারা চিহ্নিত করবে। যেরকম ভাবে বললাম ঠিক সেরকম ভাবেই করবে, স্কেলের সাহায্যে করবে, পেন্সিল দিয়ে করবে, জিনিসটা দেখতে অনেকটা পরিষ্কার হবে। আর এই জায়গাটায় লিখে দেবে বন্ধুদের সংখ্যা বলে, এই জায়গাটা লিখে দেবে বন্ধুদের সংখ্যা। নেক্সট কোশ্চেনে বলছে যে 1 বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80-র বেশি নাম্বার পেয়েছে। তো আমাদের ক্লাসে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 50 জন, তাহলে কতজন 80-র বেশি নাম্বার পেয়েছে? তো বলছে 60% 80-এর বেশি নাম্বার পেয়েছে।
তো এখানটায় বলছে মোট ছাত্রছাত্রী হচ্ছে 50 জন। তো 60% 80-র বেশি পেয়েছে বলছিল, তাহলে কি করব, 50 ইন্টু 60/100 করে দেবো। 60% বলছিল 80-র বেশি পেয়েছে, তো 50 জনের মধ্যে কতজন পেয়েছে, তো 50 ইন্টু 60/100 করে দেবো, 60/100 করে দেবো। তো এখান থেকে একটা জিরো ক্যান্সেল করা যাবে, এখান থেকেও একটা জিরো ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 30। তাহলে 30 জন 80-এর বেশি নম্বর পেয়েছে। আমাদের এটাই জিজ্ঞেস করা হয়েছিল। এই যে 50 জন মোট ছাত্রছাত্রী হলে কতজন 80-এর বেশি নাম্বার পেয়েছে, তাহলে আনসার হচ্ছে 30। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।